অনেকেই জানেন না যে সরকারি হ্যাচারিগুলো থেকেও বাচ্চা নেওয়া যেতে পারে। তো এইটা জানানোর জন্য কি আপনাদের এন্ড থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আসলে আমাদের তো বাইরে কেউ কাজ করে না, আমাদের ফিল্ডে আসলে কাজ করে এমন লোক না। আমাদের হ্যাচারিটা একেবারেই হচ্ছে কন্ট্রোলড এরিয়া, কারণ এখানে যারা আছে তারা ভিতরেই থাকে। তবে আমাদের কাছে যারা বাচ্চা নিতে আসে তাদেরকে আমরা বলি যে আপনারা আপনাদের অন্যান্য যারা খামারি আছে তাদেরকে বলতে পারেন, কিন্তু আসলে চাহিদার তুলনায় আমাদের যে এখানে যে উৎপাদনটা হয় সেটা পর্যাপ্ত না, কারণ আমরা এখানে মাত্র 1000 লেয়ার পালি। 1000 লেয়ার থেকে যে ধরনের বাচ্চা তৈরি হয় প্রতি মাসে, আসলে এটা জনসাধারণের চাহিদার তুলনায় আসলে কম। আমরা আসলে সেই বরাদ্দর কারণে, বাজেট বরাদ্দর একটা বিষয় আছে, সেটার উপর ডিপেন্ডস করে আমরা হাঁসগুলা পালি। তো বরাদ্দটা বেশি হলে আমরা হাঁসও বেশি পালতে পারবো, বা শেডের সংখ্যা যদি আরও বাড়ানো হয় সেক্ষেত্রে আমরা বেশি পালতে পারবো, বা লোকবল বেশি থাকলে সেই ক্ষেত্রে হয়তো বা কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জের বাইরে যারা আছে তাদের চাহিদাটাও পূরণ করতে পারবো। বাংলাদেশে এই ধরনের খামার কতগুলো আছে? 17টা হাঁস প্রজনন খামার আছে, সেখান থেকে তো আঞ্চলিক হাঁস প্রজনন খামারি খামার আছে। ভাইরা বাচ্চাগুলো নিতে হ্যাঁ, পারছে। বাচ্চাগুলো নিতে পারছে। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আর এই বাচ্চাগুলো কত করে বিক্রি করেন, মানে আমাদের দেশি জাতের যে দেশি বাচ্চাগুলো জাতের আছে? যে হাঁসগুলো আছে এগুলো আমরা সারা বছর 25 টাকা করে বিক্রি করি, আর এমনিতে হচ্ছে শীতকালে মানে নভেম্বর থেকে জানুয়ারি হচ্ছে 20 টাকা করে। আচ্ছা, মানে দামের খুব একটা পার্থক্য বেজিং এবং এগুলোর না, মধ্যে 5 টাকা হচ্ছে করে, না? হ্যাঁ 5 5 টাকা করে করে একটু ডিফারেন্স। একটা সময় শুধু। হ্যাঁ, একটা সময়। যে কোনো বৈরী আবহাওয়া বা যে কোনো ধরনের প্রাকৃতিক সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগে তো আমাদের এই হাঁসগুলো নিজেদেরকে সেভ করতে অনেক বেশি এক্সপার্ট। হ্যাঁ, এইটা ঠিক আছে। আমাদের দেশি জাতটা বৈরী আবহাওয়ায় বেশি নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, হ্যাঁ নিয়ন্ত্রণ করতে পারে। তো দেখা যায় যে বেজিং এর তুলনায় এটা আসলে ইমিউনিটি বেশিই থাকে। আচ্ছা, ভালো ডিমের ক্ষেত্রে সুষম খাবারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই হাঁসগুলো কি ধরনের খাবার খাচ্ছে এবং এখান থেকে কতবার খাবার দেওয়া হচ্ছে? এখানে তো আসলে 3 বেলা খাবার দেওয়া হয়, আর আমরা তো আসলে রেডি ফিড দিই, বিভিন্ন টেন্ডারের মাধ্যমে বিভিন্ন কোম্পানির খাদ্যটাই আমরা নিই। তো এগুলো তো আসলে কতটুকু কোয়ালিটি ঠিক আছে এটা আমরা টেস্টও করি কিছুদিন পর পর। টেস্ট দেখে আমরা আসলে খাবারটা খাই, তাহলে ওদের খাবারটা পারফেক্ট। এখন তবে ন্যাচারাল ফিড খেতে পারলে আরও বেশি ভালো হতো। আমাদের অনেক খামারি ভাইরা বলে থাকেন যে মুরগির খামারে খরচ কম হয়, মুরগি কম খাবার খায়, কিন্তু হাঁসের খামার তারা করতে চান না কারণ হাঁস অনেক বেশি খাবার খায়। আসলে কথাটা কি সত্যি? না, হাঁস খাবার খায় বেশি, কারণ হাঁসের ওয়েট আর মুরগির ওয়েট তো সেম না। No. এখন যার ওজন বেশি বা যার খাওয়ার ক্ষমতাটা বেশি সে তো খাবার খাবে বেশি। এখন মুরগি আর হাঁস তো একরকম না, এবং ডিমের আকার আকৃতির আকারের ব্যাপারও আছে। তো ওইটা তো আসলে ওরা ওইভাবে বুঝতে পারে না, যার ফলে ওই কথাটা বলে। ডিমের দামটাও তো বেশি। এখন বাজারে যদি আমরা ডিমের দামটা ধরি, হাঁসের ডিমের দাম বেশি, মুরগির ডিমের দাম কম, তাহলে খামারিদের তো ওই জিনিসটা ভাবতে হবে। হ্যাঁ, অনেকটাই বেশি। খামারিদের সেই বিষয়টাও ভাবতে হবে যে ওরা প্রফিট পাচ্ছে ডিমে বেশি, খাওয়াচ্ছে বেশি, ডিমও প্রফিট পাচ্ছে বেশি। আমরা হাঁসের ডিম দেখে তো বুঝি না যে কোনটি বেজিং এর ডিম, কোনটি দেশি হাঁসের ডিম, এটা বোঝার কি সিস্টেম আছে? সবগুলা বোঝা যায় না, তবে যে এই জাতটা যেটা আছে আমাদের জিনলিং, সেটার ডিমটা একটু গ্রিনিশ ভাব আসে, আর বেজিং এর ডিমটা একটু বড় হয় আকৃতিতে এবং সাদা হয়। দেশি হাঁসের মধ্যে তো আরো কিছু জাত আছে, সেই জাতগুলো নিয়ে কি আপনারা কোনো কাজ করছেন? আমাদের এখানে খাকি ক্যাম্বেল একটা জাত ছিল, কিন্তু আসলে ওইটার হ্যাচাবিলিটিটা কম থাকাতে আমরা আপাতত সেটা রাখিনি। তো পরবর্তীতে প্রয়োজন মনে করলে আবার আমরা সেটা রাখবো। ওইটার মাংসের কোয়ালিটি কি এরকমই নাকি আর একটু ভালো? এই হাঁসটা আসলে কিছু পজিটিভ দিক আছে, এটা কিন্তু তুলনামূলক ছোট। দেখা যায় যে ওরা যখন হাওরে খালে বিলে যখন ওরা ন্যাচারাল ভাবে খাবার খায়, ওরা অনেক নিচ পর্যন্ত যেতে পারে, ওয়েটটা কম থাকে, সেজন্য অনেক দূর থেকে ওরা খাবারটা পিক করতে পারে, যার ফলে এই হাঁসটা আসলে হাওরের জন্য খুবই পারফেক্ট। সেই চিন্তা করে এই জাতটাকে আমরা বেশি খামারে রেখেছি। আপু, হাঁসের বয়স ভেদে তো খাবারের ধরন এবং পরিমাপ আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে একটু আমাদেরকে বলবেন যে কিভাবে এটা মেইনটেইন করব? আমাদের হাঁসটাকে আমরা 3টা বয়সে ভাগ করি, একটা হচ্ছে বাচ্চা, আর একটা বাড়ন্ত, আর একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক। তো যখন এটা বাচ্চা অবস্থায় থাকে 1 থেকে 3 মাস আমরা বাচ্চা ধরি, কিন্তু খাদ্যটা 1 থেকে 2 মাস পর্যন্ত আমরা স্টার্টার একটা খাদ্য আছে সেটা দিই, আবার 2 থেকে 4 মাসে গ্রোয়ার খাদ্য আছে সেটা দিই, এবং যখন 150 দিন হয়ে যায় তখন 151 দিন থেকে আমরা লেয়ার নামে একটা খাদ্য আছে সেই খাদ্যটা দিই। আসলে ওই খাদ্যগুলোতে খাদ্যের উপাদানের কিছু মানে ডিফারেন্স থাকে। যখন বয়স্ক হয়ে যায় তখন তো তাদের ক্যালসিয়ামের পরিমাণটা বেশি লাগে, তো খাদ্যগুলো ঠিক ওই অনুপাতেই তৈরি করা।
আপু এই হাঁসের তো যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে মাংসের এবং ডিমের জন্য। তো যে কোনো খামারি যারা নতুন শুরু করতে চাচ্ছে তারা তো চাইলে এই ধরনের হাঁসগুলো নিয়ে শুরু করাটা কি যুক্তিসঙ্গত হবে, হ্যাঁ, নাকি তারা অবশ্যই, বেজিং অবশ্যই। নিয়েও শুরু করতে পারে? তারা বেজিং নিয়েও শুরু করতে পারে, তবে আমার পরামর্শ থাকবে যে ছোট আকারে যদি কেউ করতে চায় তাহলে আসলে জিডিটা দিয়ে স্টার্ট করতে হবে, করে তারপর আস্তে আস্তে সে যখন কিছুটা বুঝতে পারবে Shift করা যেতে হ্যাঁ, পারে। তখন তারা বেজিংটা শিফট করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য দীপ্ত কৃষি টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এই খামারে আসার জন্য এবং আমাদের খামারের যত কথা আছে সেগুলো আপনার শোনার জন্য। ভালো ধন্যবাদ থাকবেন আপনাকে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে সালাম।